নিহাল খানের কিছু বলার আগেই আরাফ খান পরিবেশটা শান্ত করতে সুফিয়া খানের উদ্দেশ্যে বললেন, এমন জোর করলে হয়তো রাদীপ বুঝবে না বৌমা। কিছুদিন সময় নাও, তারপর না হয় রাদীপকে এসবের জন্য বোঝানো যাবে। তাছাড়া এই রাজনৈতিক মাঠে নিহাল আছে, হৃদ আছে, তাহলে রাদীপ থাকলে সমস্যা কোথায়? অবশ্যই সমস্যা আছে বাবা। আপনার ছেলে এমন একজন অদক্ষ শাসক, রাদিফও তাই হবে। একজন লিডারকে হতে হয় শক্তপোক্ত সিংহের ন্যায়। প্রকৃত লিডার লিড করে নিজের যোগ্যতায়, যে কখনো অন্যায়ের লাঠিতে ভর দিয়ে রাজনৈতিক মাঠে চড়বে না। অথচ আপনার ছেলে আর রাদীপ দুজনেই হৃদের ওপর নির্ভর করে রাজনীতির মাঠে থাকতে চায়। মা হিসেবে সেটা আমি মোটেও পছন্দ করব না। আমি চাই হৃদ নিজের লাইফ লিড করুক, বাপ ভাইয়ের জন্য অন্তত রাজনৈতিক মাঠে না পড়ে থাকুক। সুফিয়া খানের কথার মাঝে শশীর মা সালমা বেগম ফোরন কেটে বললেন, ভাই ভাইকে সাহায্য করলে সমস্যা কি আপা? বরং এই বিষয়টা তো ভালো। তুমি শুধু শুধু দুই ভাইয়ের মাঝে ভেদাভেদ সৃষ্টি করছো। রিচ চতুর বলে তুমি রাদিফকে নিজের কাছে বেঁধে রাখতে চাইছো, সেই জন্য রাদিফকে জোর করে লন্ডনে পাঠাতে চাইছো, যেন তুমি। সালমা বেগমের অযৌক্তিক কথায় তেতে উঠলেন সুফিয়া খান। গর্জনের ন্যায় হাতে কাছের প্লেটগুলো ঠেলে ফ্লোরে ফেলে দিতে দিতে বললেন, ছেলে জন্ম দিয়েছি আমি, দরকার হলে ছেলের ভালোর জন্য বেঁধে না, বন্দি করেও রাখবো। কিন্তু তুই বলার কে? তোকে মানা করেছিলাম না আমার ব্যক্তিগত ব্যাপারে কথা না বলতে? জবান বেশি চলে না? রাগান্বিত সুফিয়া খান এমনিই রেগেছিলেন রাদিফের চিন্তায়। এর মাঝে শশীর মা সালমা বেগমের অহেতুক কথায় তেতে উঠলেন তিনি। সালমা বেগম পূর্ব থেকে ক্ষুব্ধ ছিলেন সুফিয়া খানের উপর, শশীর জায়গায় মায়াকে হৃদের বউ করাতে। আজ তার রেশ টেনে খোঁচা মেরে তিনি পুনরায় বলে উঠলেন, এখানে তোমার ব্যক্তিগত বলতে কিছু নেই আপা। আমি খান বাড়ির ছেলেদের সম্পর্কে কথা বলছি। তুমি দীর্ঘ 15 বছর ধরে খান বাড়িতে ছিলে না, বলতে গেলে সম্পর্ক ছিন্ন করে রেখেছ সবার সাথে। মাত্র কাল এ বাড়িতে ফিরেছ, আর আমি এ বাড়িতে যাতায়াত করছি সে 25 বছর ধরে। এই বাড়ির সাথে তুমি বাদেও একটা সম্পর্ক আছে আমার। আরাফ আঙ্কেল, হেনা আন্টি আমাকে মেয়ের মতন দেখেন। আমি তার দাবি নিয়ে এই খানবাড়ির ছেলেদের সম্পর্কে কথা বলছি। সেই রাইটস ওনারাই আমাকে দিয়েছেন। সালমার বেগমের কথায় রাগে দেরি করে সুফিয়া খান বললেন, খান বাড়ির মানুষদের কে রাইটস দিয়েছে আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার? আমি তো তাদের সেই অধিকার দেইনি। তাহলে তারা তোকে কিভাবে দিল? আর একটা কথা, তোর যদি মনে হয় ওরা আমাকে টপকে তোকে গ্রহণ করবে, তাহলে নেই, পুরো খান বাড়ির মানুষ তোর সম্মুখে দাঁড়িয়ে প্রশ্ন কর তাদের তোকে চাই কি না। যদি চাই তাহলে তুই ডাক, আমি গেলাম। থমথমে পরিবেশে সবাই নিস্তব্ধ নীরব। সামান্য একটা বিষয়কে ঘিরে দুই বোনের মাঝে তর্কাতর্কি হওয়ায় সকলে নিশ্চুপ হয়ে গেল। সুফিয়া খান এমনিই খান বাড়িতে ফিরতে চাইতেন না। কত কসরত করে অবশেষে তাকে খান বাড়িতে ফেরানো গেল। এখন যদি সালমা বেগমের কথায় রেগে সুফিয়া খান আবারও খান বাড়ি ছেড়ে দেন, তাহলে সুফিয়া খানকে পুনরায় খান বাড়িতে ফেরানো মুশকিল হয়ে যাবে। তাছাড়া মা হিসেবে সুফিয়া খান নিজের সন্তানের ভালো মন্দ বিষয়ের সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু এর মাঝে সালমা বেগমের উত্তর করাটা বাড়াবাড়ি লাগলো সকলের। উপস্থিত সকলে জানে সুফিয়া খান কিংবা নিহাল খান তাদের ব্যক্তিগত বিষয়ে কারো হস্তক্ষেপ পছন্দ করেন না। সেখানে সালমা বেগমের অহেতুক কথায় সুফিয়া খান রেগে চলে যেতেই নিহাল খান শান্ত কণ্ঠে সালমা বেগমের উদ্দেশ্যে বললেন, শোনো সালমা, তুমি আমার শাড়ি হও। তোমার বোনদের মতো তুমি আমার আরেকটা বোন, আর তোমার বোন সুফি আমার বউ। বলতে পারো সুফিয়ার জন্যই তোমাকে চেনা। এখন আমার সাথে তোমার বোনের সম্পর্ক যেমনই হোক, আমি কখনই কাউকে এই অধিকার দেইনি আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কথা বলবে। সুফিয়া আজ ফিরুক, কাল ফিরুক, কিংবা জীবনে কখনো না ফিরুক, তারপরও এই খানবাড়ি সারা জীবন সুফিয়ার শ্বশুর বাড়ি হয়েই থাকবে। বাকি রইল হৃদ আর রাদিফকে নিয়ে। তাহলে ওরা নিজেরাই কখনো মেনে নিবে না ওদের মাকে তৃতীয় পক্ষের কেউ অপমান করবে সেটা।
সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সকল বাবা মার থাকে, কিন্তু খালাদের থাকে না। আমি আশা করব তোমার দ্বারা একই ভুল যেন দ্বিতীয়বার না হয়। দুলাভাই, আমি তো সালমা বেগমের কথা শেষ করার আগেই গম্ভীর নিহাল খান জায়গা ছাড়লেন। রাগান্বিত সোফিয়া খান চলে যেতে যেতেও নিহাল খানের কথাগুলো ওনার কানে এসেছে। বিষয়টাতে তিনি কোনোরূপ প্রতিক্রিয়া না দেখালেও উপস্থিত সকলে একে একে জায়গা ছাড়ল। রাগান্বিত সালমা বেগম অপমানে থমথমে মুখে দাঁড়িয়ে রইলেন। পাশে থাকা শশী মায়ের দিকে এগিয়ে এসে দুহাতে সালমা বেগমের দুহাত মুঠোয় চেপে নরম গলায় বলল, আমি জানি তুমি আমার বিষয়টা নিয়ে খালামণির সাথে রেগে আছো আম্মু। সব কিছু ভুলে যাও আম্মু। চলো আমরা লন্ডনে ফিরে যাই। নতুন পরিবেশ দেখে আমিও মুভ অন করে যাব। হৃদ ভাইকে ভুলে যাব। চলো না আম্মু, আমরা ফিরে যাই। এই পরিবেশে আমার দম বন্ধ লাগছে। খানবাড়িতে হঠাৎ আগমন ঘটল মায়ার পরিবারের। আরিফ, রেহেনা বেগম আর ফিহাকে নিয়ে খানবাড়িতে উপস্থিত হলো প্রায় দুপুর নাগাদ। মায়া তখন কিচেনে ছিল সোফিয়া খানের সঙ্গে। যদিও মায়া বা সোফিয়া খান কেউ হাতে হাতে কাজ করছে না, তবে ক্ষণে ক্ষণে সার্ভেন্টদের কাজের দিক নির্দেশনা দিচ্ছে দাঁড়িয়ে। সকালের শশীর মা সালমা বেগমের বাড়াবাড়ি ব্যাপারটা মায়া কানে এসেছিল ড্রয়িং রুমে নেমে। কাজের মেয়ে মালা বলেছিল সেটা। তারপর থেকে মায়া আর সোফিয়া খানের সঙ্গ ছাড়েনি, বরং শাশুড়ির আশেপাশেই থাকছে। জয়কে দেখা গেল ফাহাদের মার সঙ্গে বসে থাকতে। এর মাঝে হঠাৎ আরিফের আগমন। মায়া দুইজনই দৌড়ে যায় সেদিকে। সকলের সামনে মা ভাইকে চাপটে জড়িয়ে ধরতে দুজনেই কান্নায় ভেঙে পড়ে। অসুস্থ রেহেনা বেগম মায়াকে বুকে জড়িয়ে অশ্রু ছড়ালেন। আজ কতটা মাস, কতটা দিন পর তিনি নিজের আদরের মেয়েকে জড়িয়ে ধরলেন। কতটা অশান্তি ঝড়ঝাপটার সময়ে সোফিয়া খান মায়াকে নিয়ে রাতে আধারে বেরিয়ে গিয়েছিল ওনার অসুস্থ মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে, আর আজ সুস্থ সবল চঞ্চল মেয়েকে ওনার বুকে ফেরত দিল। সোফিয়া খান তিনি নিজের কথা রেখেছেন। রেহেনা বেগম মায়ার পাশাপাশি জয়কেও জড়িয়ে ধরলেন। তিনি আরিফের সঙ্গে চট্টগ্রামে চলে আসার পর খবর পেয়েছিল জয় খান বাড়ির ডাক্তার ছেলের সঙ্গে পালিয়ে গেছে। যদিও জুয়ের বাবা এখনো রেগে আছেন, তবে জুইকে হাসি খুশি খানবাড়িতে দেখে তিনি শান্তি পেলেন। জুয়ের মা সঙ্গে জুয়ের যোগাযোগ আছে। মা মেয়ের কথা রোজ রেহেনা বেগমের কানে আসে। জুই স্বামী ঘরে ভালো আছে, এতেই সন্তুষ্ট জুয়ের মা। আরিফ, রেহেনা বেগম, ফিহা একে একে খানবাড়ির সকলের সঙ্গে কুশলাদি বিনিময় করতে গম্ভীর সোফিয়া খান এগিয়ে আসলো। আরিফ সোফিয়া খানকে দেখে সালাম দিতে তিনি সালামের উত্তর দিয়ে খুব স্বাভাবিকভাবে বলল, তোমাদের আসতে সমস্যা হয়নি তো? না আন্টি। এই দ্বিতীয়বারের মতন দেখা আরিফের সঙ্গে সোফিয়া খানের। প্রথমবার আরিফ সোফিয়া খানকে হৃদের অ্যাক্সিডেন্টের সময় হসপিটালে রেখেছিল, আর আজ খানবাড়িতে। বলতে হবে ব্যক্তি হিসেবে চমৎকার ব্যক্তিত্বের মানুষ সোফিয়া খান। আজ আরিফদের খানবাড়িতে দাওয়াত সোফিয়া খানই করেছিল। দীর্ঘদিন ধরে আরিফ মায়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু হৃদের বেড়াজালের জন্য করতে পারেনি। আরিফ চাইলে সরাসরি হৃদের সঙ্গে যোগাযোগ করতে পারত মায়ার জন্য, কিন্তু সে তা করেনি নিজের চক্ষু লজ্জায়। অতীতে ঘটে যাওয়া মানুষপটে অনেক স্মৃতি আজও আরিফকে লজ্জিত আর বিবৃত বোধ করে বলে সে চেয়েও কখনো মায়ার খোঁজ নিজের মাকে দিতে পারেনি। তবে আজ সব সম্পর্কে মনোমালিন্যতা কাটিয়ে উঠতে দেখে আরিফের বুকে প্রশান্তির ঢেউ বয়ে গেল। এবার হৃদের সঙ্গে আরিফের কথা বলা প্রয়োজন। অনেক তো হলো ভুল বোঝাবুঝি, এবার না হয় আন্তরিকতায় বজায় রাখলো দুজনের মাঝে। মনের জামাতা বলে কথা, মূল্যায়ন অবশ্যই করতে হবে আরিফের। মনস্তাত্ত্বিক ভাবনায় আরিফ দীর্ঘশ্বাস ফেলে মায়ার উচ্ছ্বাসিত মুখটার দিকে তাকালো। পরিবারকে পেয়ে কতটা খুশি মায়া, অথচ একটা সময় অযত্নে অবহেলায় মুচড়ে গিয়েছিল। বিষাদময় স্মৃতিগুলো আরিফ আর মনে করতে চাইল না, তাই নিজেকে ব্যস্ত রাখলো সকলের মাঝে। দীর্ঘ সময় নিয়ে মায়া জুই দুজনেই সুন্দর মুহূর্ত পার করলো পরিবারের সাথে। সোফিয়া খান রেহেনা বেগমের সঙ্গে কুশলাদি বিনিময় করে বেশ কিছুক্ষণ কথা চালালো। এর মাঝে ফাহাদের মাকে দেখা গেল রেহেনা বেগমের সঙ্গে বসতে। মুক্তার সঙ্গে করা অযাচিত ঘটনাগুলোর জন্য ক্ষমা চাইলেন তিনি, এবং খুব করে আবদার করলেন মুক্তাকে শ্বশুর বাড়িতে পাঠাতে। ফাহাদ এই নিয়ে বেশ কয়েকবার আশুগঞ্জ গিয়েছিল মুক্তাকে ফিরিয়ে আনতে।
কিন্তু প্রত্যেকবারই মুক্তা ফিরিয়ে দিয়েছে ফাহাদকে আসবে না বলে। সেই জন্য মা হয়ে তিনি বেশ অনুতপ্ত প্রকাশ করলো আরিফ ও রেহেনা বেগমের কাছে। ফাহাদের মায়ের কথায় আরিফ কিংবা রেহেনা বেগম তৎক্ষণাৎ মুক্তার শ্বশুর বাড়িতে পাঠাবে বলে কিছু বলল না। তবে সময় নিয়ে ফাহাদের মাকে আশ্বস্ত করলো ওরা মুক্তার সঙ্গে এই বিষয়ে কথা বলবে। দীর্ঘ সময় নিয়ে সকলের মাঝে কথা চলল। দুপুরে আয়োজনে মায়ার পরিবার খানবাড়িতে সকলের সঙ্গে খাওয়া দাওয়া করলো। রাত 9টার দিকে আরিফ ফিহাকে নিয়ে চলে গেলেও রেহেনা বেগমকে রেখে দিলেন সুফিয়া খান। দীর্ঘদিন পর মায়ার সঙ্গে রেহেনা বেগমের দেখা, সেই জন্য সময়টা ক্ষণস্থায়ী না করে দীর্ঘক্ষণ করতে মূলত রেহেনা বেগমকে রেখে দিলেন তিনি নিহাল খানের নির্বাচনের পর্যন্ত। এত মানুষ ভিড়ে রেহেনা বেগমও থেকে গেলেন খান বাড়িতে। বয়স্ক হেনা খান, আরাফ খানের পাশাপাশি হৃদের ফুপিদের সঙ্গেও বেশ সখ্যতা দেখা গেল রেহেনা বেগমের। রেহেনা বেগম শুধু একা হৃদের শ্বশুর নয়, তিনি হৃদের পাশাপাশি ফাহাদ আয়নেরও শাশুড়ি হয়। সেই সুবাদে রেহেনা বেগমের কদর খানবাড়িতে একটু বেশিই দেখা গেল। ব্যস্ততা চাপিয়ে হৃদের আগমন ঘটল রাত 12টার পর। খানবাড়ির বসার ঘরের তখন তেমন কেউ নেই। সকলেই বসার ঘর ছেড়ে যার যার রুমের দিকে হাঁটছিল। রেহেনা বেগমকে আরো খানিকটা আগেই একটা ঘরে দেওয়া হয়েছে। জুই আপাতত রেহেনা বেগমের সঙ্গেই আছে, কিন্তু অশান্ত মায়া সুফিয়া খানের পেছন পেছন ঘুরঘুর করছে অস্থির ভঙ্গিতে। মূলত মায়ার ভিতরকার অস্থিরতার কারণ, মায়া চায় সুফিয়া খান আলাদা ঘরে না থেকে নিহাল খানের ঘরে থাকুক, কিন্তু এই কথাটা মায়া সুফিয়া খানকে বলার সাহস পাচ্ছে না। মায়া কেন এই একটা কথা খানবাড়ির কারো সাহসে কুলাবে না সুফিয়া খানকে বলার? মায়ার শাশুড়ি যে মানুষ, এসব বিষয়ে অন্য কারো কথা বলা মোটেও পছন্দ করবেন না তিনি। চিন্তিত মায়ার চিন্তা কমিয়ে বাড়িতে হাজির হলো আয়ন, রাদীপ, নিহাল খান। যদিও হৃদ ওদের সাথেই ফিরেছে, তবে সে ফোন কলের জন্য বাইরে রয়েছে। ক্লান্তিতে সকলে যার যার রুমের দিকে হাঁটলো ফ্রেশ হতে। রাদীফের গোমরা মুখ দেখে মায়ার আগ বাড়িয়ে রাদীফের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাইল না। আজ সকালেই রাদীফের সঙ্গে সুফিয়া খানের বাগ বিতণ্ডা হয়েছে। সেই সুবাদে রাদীপ সুস্থ মন মানসিকতা নেই যে এই বিষয়ে কথা বলবে। তাছাড়া রাদীপ সুস্থ মন মানসিকতা থাকলেও কোনো সন্তানই নিজের বাবা মার একত্রে থাকা বিষয়টা নিয়ে কথা বলতে চাইবে না চক্ষু লজ্জায়। মায়ার নিজের লজ্জা লাগছে এই বিষয়ে চিন্তা করে। তারপর মায়া চুপ থাকতে পারছে না, কারণ আজ সুফিয়া খানকে ফোনে কাউকে বলতে শুনেছে তিনি কাল ঢাকা ফিরে যাবেন রাতের মধ্যে। সেই জন্য অশান্ত অস্থির মায়া চাচ্ছে আজ রাতটা যে করেই হোক নিহাল খান আর সুফিয়া খানকে বন্ধ ঘরের ভেতর রাখতে। এতে করে দীর্ঘ 15 বছরের মনোমালিন্যতা দূর করার জন্য হলেও একান্ত কিছুটা সময় পাবে তারা। আয়ন, রাদীপ কাউকে আর নিচে দেখা গেল না। সকলেই ফ্রেশ হয়ে যার যার রুমে, অথচ হৃদ তখনও বাহিরে। এর মাঝে মায়া দুবার বের হয়েছিল হৃদের খোঁজে। হৃদকে দেখা গেল ছেলেপেলের সঙ্গে দাঁড়িয়ে কি সব বলতে। হয়তো নির্বাচনের ব্যাপারে প্রয়োজনীয় কিছু হবে বলে মায়া কিচেনে এসে হৃদের জন্য লেবু পানি করে রাখলো ফ্রিজে। তারপর নিজেদের ঘরে ফিরে হৃদের ফ্রেশ হওয়ার জন্যে তোয়ালে কাপড় খুলে রাখলো ওয়াশরুমে। পুনরায় নিচে নামতেই ড্রয়িং রুমে দেখলো নিহাল খানকে। তিনি রাতের ডিনারের জন্য ডাইনিং এর দিকে যাচ্ছিল। কিচেনে সুফিয়া খান আছে, হয়তো এখনো দুজনের দেখা সাক্ষাৎ হয়নি। নিহাল খান এদিক সেদিক তাকিয়ে সুফিয়া খানের খোঁজ করা বিষয়টা মায়া সিঁড়ির উপর দাঁড়িয়ে বুঝতে পারল। তাড়াহুড়োই মায়া দ্রুত হাঁটলো নিহাল খানকে আটকে। নিহাল খান ডাইনিং এ যাওয়ার আগেই মায়া পিছন ডেকে বলল, বাবা। তৎক্ষণাৎ উত্তর দিতে দিতে নিহাল খান পিছু ফিরল। মায়াকে অস্বস্তিতে দাঁড়িয়ে থাকতে দেখে নিহাল খান ফের বলল, কি বলবেন? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিয়েও কথা বলতে হাঁসফাঁস করতে লাগলো। নিহাল খান মায়াকে হাঁসফাঁস করতে দেখে আন্দাজ করে বলল, নির্ভয় বলুন আম্মু, আমি শুনছি। মায়া অস্বস্তিতে সিটিয়ে হাঁসফাঁস করে বলল, আম্মু কাল ঢাকায় ফিরে যেতে চাচ্ছে। আম্মুকে আমরা আপনার মিথ্যে অসুস্থতার কথা বলে চট্টগ্রামে এনেছিলাম। এখন আপনার সুস্থতা দেখে তিনি আবার ঢাকা ফিরে যেতে চাচ্ছে। আম্মু যদি একবার ঢাকা ফিরে যায় তাহলে ওনাকে আর চট্টগ্রামে ফেরানো যাবে না, সেটা আপনিও জানেন বাবা। আম্মু শক্ত ধাঁচের মানুষ হলেও উনি ওনার পরিবারের প্রতি খুবই যত্নশীল। আপনার অসুস্থতার খবর পেয়ে আম্মু চট্টগ্রামে ফিরলেও আমরা চাই আম্মু সারা জীবন এই বাড়িতে থাকুক। সেজন্য আপনার আম্মুর সাথে কথা বলা জরুরি বাবা। আম্মু চলে গেলে বিষয়টা অনেক দেরি হয়ে যাবে।
সোফিয়া খানের ফিরে যাওয়ার বিষয়টা শুনে বুকে মুচড়ে উঠল নিহাল খানের। অসহনীয় দহনে বুকে ছটফট করতেই গলার সুর নরম হয়ে আসলো নিহাল খানের। দীর্ঘ 15 বছরের দূরত্বে ক্লান্ত হয়ে উঠেছেন নিহাল খান। এবার তিনি এই দূরত্ব গোছাতে চাই, তবে মায়ার সাথে নিজেদের পার্সোনাল বিষয়ে কথা বলতে খানিকটা দ্বিধাবোধ করলেন তিনি। আবার মায়ার থেকে সাহায্য না নিলেও তিনি সোফিয়ার অবধি পৌঁছতে পারবেন না, কারণ সোফিয়ার সঙ্গে একান্ত কথা বলার সুযোগটাই পাচ্ছেন না তিনি, আর না সোফিয়া ওনাকে কথা বলার সুযোগ দিচ্ছে। অসহায় নিহাল খান নরম সুরে মায়ার থেকে সাহায্য চেয়ে বলল, আপনার শাশুড়ির সাথে আমাকে কথা বলার একটু সুযোগ করে দিতে পারবেন আম্মু? নিহাল খান যেন মায়ার মনের কথাটাই বলল। মায়া তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, আপনি রুমে যান বাবা, আমি আম্মুকে বলে দিচ্ছি আপনি অসুস্থ, বুকে ব্যথা করছে, বাকিটা আপনি সামলে নেবেন। মায়ার মিথ্যা কোয়ালার কারণটা বুঝতে নিহাল খান আর ডাইনিং এর দিকে এগোলো না, বরং নীরবতা পালন করে বসার ঘর ছেড়ে সিঁড়ির দিকে হাঁটতে মায়া ফের নিহাল খানের পেছনে ডেকে বলল, আপনার হাতে আজ রাতটা সময় আছে আব্বু, আম্মুকে কনভিন্স করার জন্য। সকাল হতে আম্মু চলে যেতে চাইলে আমরা কিন্তু ফেরাতে পারবো না ওনাকে। নিহাল খান চলে যেতে যেতে মায়ার কথাগুলো শুনল। মায়া ওর শাশুড়িকে ওনার বুক ব্যথার মিথ্যা কথা বলবে, অথচ সত্যি সত্যি তীব্র বুক ব্যথার পীড়িতি হচ্ছে উনি। এই ব্যথাটা সহনীয় নয়, বরং তীব্র অসহনীয় ব্যথায় তিনি গোটা 15 বছর পার করেছেন। মায়া নিহাল খানের গমন পথের দিকে তাকিয়ে সামনে ফিরতে চাইলে হৃদের বুকের সঙ্গে মায়ার মুখ ঠেকে গেল। হৃদ মায়ার শরীর ঘেঁষেই দাঁড়িয়েছিল, তাই হৃদের বুকের সঙ্গে মায়ার মুখ ঠেকে যেতেই মায়া মুখ তুলে উপরে তাকাতেই হৃদ 2 আঙ্গুলে মায়ার কপালে ঠোকা দিতে দিতে মোহনীয় গলায় বলল, আই মিস ইউ। হৃদের মুখে আই মিস ইউ শব্দটা কেমন অবিশ্বাস্য শোনালো মায়ার কানে। হৃদ সচরাচর কখনোই মায়াকে এসব কথা বলে না, অথচ আজ হৃদ স্বেচ্ছায় মায়ার কাছে স্বীকারোক্তি দিচ্ছে সে মায়াকে মিস করেছে বলে। হতবাক মায়া অবিশ্বাস্যের ন্যায় হৃদকে ফের শুধিয়ে বলল, সত্যি আপনি আমাকে মিস করেছেন? হৃদ সহজ সরল স্বীকারোক্তি দিয়ে বলল। হুম। মায়া ঠোঁট প্রসারিত করে হাসতেই হৃদ ঝুঁকে চট করে মায়ার সেই হাস্য উজ্জ্বল ঠোঁট শব্দ করে চুমু খেতে মায়া লজ্জায় দুহাতে মুখ লুকালো। হৃদ দুষ্টু হেসে মায়ার মুখের হাতটা টেনে ধরতেই মায়া তৎক্ষণাৎ দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার আগেই হৃদ হাত বাড়িয়ে মায়ার কোমরের কাছের লম্বা চুলের বেনি টেনে ধরতে মায়া এক হাত চুলে রেখে পিছনে ফিরতে ফিরতে বলল, উফ, কি? রুমে আসো। পারবো না। হৃদ মায়ার চুলের বেনি টেনে মায়াকে কাছে টানলো। মায়ার কাঁধ জড়িয়ে ধরতে ধরতে হৃদ বলল, জামাই ডাকলে বউদের আসতে হয়। মায়া হৃদের শরীর ঘেঁষে দাঁড়াতে দাঁড়াতে আশেপাশে তাকালো কেউ আছে কিনা দেখতে। চারপাশটা শূন্য দেখে মায়া হৃদের দিকে তাকিয়ে বলল, আপনি ঘরে যান, আমি আসছি। আপনার জন্য লেবু পানিটা নিয়ে আসি কেমন? আসবে তো নাকি আবার ডাকতে হবে? না, আসবো, আপনি যান। ওকে। হৃদ মায়ার গাল টেনে মায়াকে ছেড়ে নিজের ঘরে গেল। মায়ার ফ্রিজ হতে হৃদের জন্য লেবু পানিটা নিতে নিতে সুফিয়া খানের মনোযোগ আকর্ষণ করে বলল, আব্বু নাকি ভীষণ বুক ব্যথা করছে আম্মু। আরাফ খানের জন্য স্যুপ তৈরি করছিলেন সুফিয়া খান। মায়ার কথায় হাত থেমে যায় ওনার। মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জানতে চেয়ে বলল, তুমি জানলে কিভাবে? মায়া স্বতঃস্ফূর্তার সাথে তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, আমি গিয়েছিলাম আব্বুকে খাওয়ানোর জন্য নিচে ডাকতে, তখন আব্বু বলল উনি নাকি অসুস্থ, বুকে চাপ পড়েছে, সেজন্য আবার ব্যথা করছে, তাই খাবে না। সবাই বাড়ি ফিরেছে? জি। সুফিয়া খানকে আর কিছু বলতে শোনা গেল না, বরং স্যুপের 2টো বাটিতে ধোয়া ওড়ানো গরম স্যুপটুকু ঢেলে একটা বাটি পাশে দাঁড়ানো মালার হাতে দিয়ে বলল আরাফ খানকে দিয়ে আসতে। মালা ট্রে করে স্যুপের একটা বাটি নিয়ে বেরিয়ে যেতে সুফিয়া খান মায়ার উদ্দেশ্যে বলল, হৃদ, রাদীপ, আয়ানের খাবার ফ্রিজে রাখা আছে, ওরা আসলে সার্ভেন্টকে দিয়ে গরম করে নেবে খাবারগুলো। হৃদের জন্য আলাদা খাবার রাখা আছে ফ্রিজে, ও তৈলাক্ত খাবার পছন্দ করে না, ওকে সেভাবেই করে দিও কেমন? জি আচ্ছা। মায়ার সম্মতিতে সুফিয়া খান আর দাঁড়ালো না, আলাদা বাটিতে রাখা স্যুপটুকু নিয়ে হাঁটলো উপরের দিকে। মায়া সুফিয়া খানের পিছন পিছন গেল না, বরং কিচেন হতে উকি মেরে তাকিয়ে রইল সুফিয়া খানের গরম পথের দিকে।
মায়া মনে মনে বেশ করে দোয়া করলো যেন সুফিয়া খান অবশিষ্ট বাটিতে তোলা স্যুপটুকু নিয়ে নিহাল খানের ঘরে যায়। হলো তাই। সুফিয়া খান নিজের ঘরে না ঢুকে নিহাল খানের ঘরে ঢুকতেই উৎফুল্লতায় মায়া তৎক্ষণাৎ ইয়েস বলে মৃদু চিৎকার করে লাফিয়ে উঠল খুশিতে। মায়ার খুশিটুকু কেউ দেখার আগেই মায়া আশেপাশে তাকিয়ে নিজেকে শান্ত করে নিল। যাক, অবশেষে মায়ার প্ল্যানিং কাজ করেছে এটা ভেবে খুশি মনে ঈদের জন্য লেবু পানি নিয়ে রুমে গেল মায়া। খালি ঘরে ঈদকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে মায়া বুঝতে পারল ঈদ তখনও ওয়াশরুমে গোসলে আছে। মায়া হাতে লেবু পানির ট্রেটি সোফার টেবিলের উপর রেখে বিছানায় পা দুলিয়ে বসলো। আজ সারাদিন ভর মায়া মাথায় ওড়না বেঁধেছিল হিজাবের মতো করে, কিন্তু এখন একা ঘরে কাউকে না দেখে মায়া মাথার ওড়না খুলে কাঁধের দুপাশে চড়িয়ে দিল গুনগুন শব্দে গান গাইতে গাইতে। মায়ার বসে থাকার মাঝে ঈদ আরো খানিকটা সময় নিয়ে ওয়াশরুম হতে বের হতেই মায়াকে দেখলো মায়া বিছানায় বসে পা দোলাতে দোলাতে গুনগুন শব্দ করছে গান গাইতে গাইতে। হৃদ হাতের তোয়ালে মাথা মুছতে মুছতে মায়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে টেবিলের উপর থেকে লেবু পানিটা পান করলো। খালি গ্লাসটা পুনরায় জায়গায় রেখে আয়নার সম্মুখে দাঁড়াতেই মায়া এক আপত্তিকর কথা বলল, আপনাদের তো কোনো বোন নেই, এবার আমি আপনাদের একটা বোন চাই। আপনার বোনকে আমি কোলে পিঠে বড় করব, তারপর বিয়ে দিব। বড় ভাবে সব দায়িত্ব পালন করব আমি, দেখবেন। মায়ার আপত্তিকর কথায় হৃদ আয়ন নিয়ে মায়ার দিকে কপাল কুঁচকে তাকালো। মায়ার এমন আপত্তিকর হুটহাট কথার মানে বুঝতে না পেরে হৃদ তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে বলল, মা না হয়ে ভাবি হতে চাচ্ছ? হঠাৎ এত উদারতার কারণ? মায়ার মাঝে তখনও উৎফুল্লতা বহমান। মায়া গুনগুন শব্দের গান ছেড়ে বড়দের মতো করে বুঝদার হতে চেয়ে বলল, আপনি বুঝবেন না ওইসব, ছেলে মানুষ। আমি আপনার একটা বোনের কথা ভাবছিলাম। এবার আম্মুর একটা মেয়ে হলে খানবাড়িটা পরিপূর্ণ হবে। আপনারা দুই ভাইয়ের এক বোন, বিষয়টা ভীষণ চমৎকার দেখাবে, তাই না? মায়ার এতক্ষণে মনোভাব বুঝতে হৃদ বিরক্ত হলো। তার মা এই বয়সে এসে মা হবে? যাতা চিন্তা ভাবনা তার বউয়ের। হৃদ মায়ার ভুল ধারণা ভেঙে বলল, তোমার শাশুড়ির বয়স কত জানো? মায়ার আগের ন্যায় স্বতঃস্ফূর্তার সঙ্গে জবাব দিয়ে বলল, কত আর হবে, 37 কিংবা 38 হবে, আর নয়তো বড়জোর 40। এর বেশি তো হবেই না। আর মেয়েদের 40-এর পরেও মা হওয়ার চান্স থাকে। যদি কম চান্স থাকে তবে আমি জানি আম্মু আবার মা হতে পারবে, শিওর। মায়ার অদ্ভুত কথাবার্তায় হৃদ তীক্ষ্ণ চোখে তাকালো। একটা মানুষ কতটা নির্বোধ হলে শাশুড়ি মা হওয়া নিয়ে উৎফুল্লতা প্রকাশ করতে পারে? যেখানে হৃদের বয়স 30+, সেখানে শাশুড়ির বয়স 37, 38 কিংবা 40 বছরের কিভাবে হয়? হৃদের মা কি হৃদের থেকে মাত্র 10 বছরের বড়? হৃদ পিছন ঘুরে মায়ার দিকে তাকিয়ে কোমর ঠেকিয়ে বসলো ড্রেসিং টেবিলের উপর। মায়া ভুল ভেঙে বলল, আমার বয়স কত জানো? কত? আমার বয়স 30+ চলে। মায়া না বুঝে তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল, ও আচ্ছা, সমস্যা নেই। আমি আপনার বয়স দেখে বিয়ে করিনি। আপনি বুড়ো হয়েছেন তো কি হয়েছে, এটা আমার কোনো সমস্যা নেই। আমার বুড়ো জামাই চলবে, চিন্তা করবেন না। মায়ার হৃদকে বুড়ো বলাই চেতে গেল হৃদ। মায়াকে ধমকে রাগে দাঁতে দাঁত চিপে হৃদ বলল। স্টুপিড, আমি বুড়ো? মায়া হৃদকে পাল্টা প্রশ্ন করে জানতে চেয়ে বলল, কেন, আপনি বুড়ো নন? শ্যাট আপ ইডিয়েট। আমার বয়স 30+ হলে তোমার শাশুড়ির বয়স 40 হবে কিভাবে? আম্মুর বয়স 50+ রানিং। কি অসম্ভব, আমি বিশ্বাস করি না। আম্মু এখনো কত জোয়ান আর সুন্দরী, আপনি মিথ্যা বলছেন। হৃদের কাছে সুফিয়া খানের বয়স কথা জানতে মায়া লাফিয়ে উঠে দাঁড়ালো অবিশ্বাসে। হৃদ মায়াকে কাছে ডেকে শান্ত কণ্ঠে বলল। কাছে আসো। মায়া হৃদের দিকে এগিয়ে যেতেই হৃদ এক হাতে মায়ার কোমরে হাত চেপে অপর হাতটা মায়ার গলার দাগগুলোতে ছুঁয়ে দিয়ে মোহাচ্ছন্ন গলায় বলল, ভাবি না হয়ে মা হওয়ার অফারটা কি চমৎকার হবে, কি বলো? হৃদের কথার ইঙ্গিত বুঝতে পেরে মায়া লজ্জায় সিটিয়ে তৎক্ষণাৎ নত মস্তিষ্কের হলো। প্রসঙ্গ পাল্টে মিনমিন করে বলল, নিচে চলুন, খাবেন। খাবো না। কেন? বাহিরে ডিনার করে এসেছি সবাই, বাবা বাদে। ও তুমি খেয়েছো? জি। তাহলে এবার বলো, অফারটা পছন্দ হয়েছে? হৃদের কথায় মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে হৃদের বুকে মুখ লুকাতে লুকাতে বলল। হয়েছে। মায়ার উত্তরে হৃদ প্রস্থর হাসল। দুহাতে মায়াকে জড়িয়ে হৃদ ঘনিষ্ঠতা বাড়িয়ে বলল, আপনি মা হতে চাইলে আমিও ইন্টারেস্টেড বাবা হতে বউ।
সকাল 8টার ঘরে বসার ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসলো মায়া। হাঁটুতে দুহাত ঠেকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে হৃদকে খুঁজলো। বিছানায় হৃদকে ঘুমিয়ে থাকতে দেখে মায়া সোজা হয়ে দাঁড়ালো। হৃদকে ঘুমিয়ে রেখে মায়া নিজের শ্বশুর শাশুড়িকে খুঁজতে গিয়েছিল নিচে, কিন্তু নিচে গিয়ে যতটুকু বুঝতে পারলো মায়ার শ্বশুর নিহাল খান এখনো সুফিয়া খানের রাগ ভাঙাতে সক্ষম হননি, বরং দুজনের মধ্যকার মান অভিমানের পাল্লা তখনও আগের মতোই শক্ত আর কঠিন। আজ সুফিয়া খানের ঢাকা ফেরার আগে মায়া নিজের শেষ একটা চেষ্টা করে আসলো। নিহাল খানের সঙ্গে হৃদের জায়গায় সুফিয়া খানকে পাঠাতে চেয়ে মিথ্যা বলে আসলো যে হৃদ বাড়িতে নেই। হৃদ মধ্যরাতে নিজের কোম্পানির কাজে ঢাকা ফিরে গিয়েছে, কখন ফিরবে জানা নেই, এমনটা বাড়ির সকলকেই জানালো মায়া। তবে রাদীপ যদিও সত্যটা জানে, তারপরও সে মায়ার সাথে তাল মিলিয়ে সমানে মিথ্যা বলল সুফিয়া খানকে। এমনকি সুফিয়া খানের আসিফকে দেখার আগে কাজের বাহানা দিয়ে আসিফকে পাঠিয়ে দিল মুরাদপুরে জনসভার পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে। আজ 12টা নাগাদ সমাবেশে যেতে হবে নিহাল খানকে। নির্বাচনের আগে এটাই শেষ সমাবেশ জনসম্মুখে নিহাল খানের। কাল বাদে পরশু নির্বাচন। সুষ্ঠু নির্বাচনের সেট আপ করতে পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে হৃদ। জায়গায় জায়গায় পুলিশ প্রশাসনের সঙ্গে নিজের ছেলেপেলেদের সেট আপের ব্যবস্থাও করিয়ে রেখেছে সে। কিন্তু এর মাঝে থানা থেকে খবর আসায় হৃদের অনুপস্থিতিতে নিহাল খান রাদীপকে পাঠাতে চাইলে পুলিশ কমিশনার নিহাল খানের সঙ্গে দেখা করার প্রস্তাব রাখেন। নির্বাচনকে সামনে রেখে কে বা কারা নিহাল খান আর হৃদের নামে মামলা করেছে, বিষয়টি কানে যেতে সুফিয়া খান নিহাল খানের সঙ্গে যাবেন বলে পুলিশ কমিশনারকে জানায়। পেশায় সুফিয়া খান একজন আইনজীবী। মামলায় বিষয়গুলো ওনার আয়ত্তে হবে বলেই নিহাল খানও সহমত পোষণ করলো সুফিয়া খানকে সঙ্গে নিতে। আর এজন্য মূলত মায়া দৌড়ে রুমে আসলো হৃদের অবস্থান জানতে। এই মুহূর্তে হৃদের নিচে যাওয়া মানে সুফিয়া খানকে নিহাল খানের সঙ্গে পাঠানো যাবে না। মায়া হৃদকে ঘুমিয়ে দেখে স্বস্তি পেল। এবার ভালোই ভালোই মায়ার শ্বশুর শাশুড়ি একত্রে বেরিয়ে গেলেই হলো। যতক্ষণ না পর্যন্ত সুফিয়া খান নিহাল খানের সঙ্গে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মায়া হৃদকে এই ঘরে আটকে রাখবে। যদি সুফিয়া খান বা অন্য কারো চোখে হৃদের উপস্থিতি বাড়িতে দেখে তাহলে সুফিয়া খান কখনোই নিহাল খানের সঙ্গে যাবে না, বরং হৃদ নিজের মা বাবা দুজনকে রেখে সে একাই চলে যাবে মামলা সামলাতে, যেটা মায়া চাই না। মায়া চাই ও শ্বশুর শাশুড়ি কাজের সূত্রে হলেও দুজন একত্রে থাকুক কিছুটা সময়। এতে যদি দুজনের মান অভিমানের পাল্লা কমে আসে খানিকটা। মায়া বিছানায় শায়িত হৃদকে দেখে বন্ধ রুমের পর্দার দিকে এগিয়ে গেল। হৃদের রুমে জানালা নেই, দেওয়ালের একটা পাশ কাচের তৈরি, সেখান থেকে আলো ছড়ায় ঘরে। কাচের দেওয়ালে একটা দরজাও রয়েছে যেটা ঠেলে মায়ারা বারান্দায় যাওয়া আসা করে। মায়া ঘরের আলো ছড়াতে চেয়ে পর্দা টেনে ধরেও ছেড়ে দিল। অন্ধকার রুমটা আলোকিত করলেই তো মায়ার স্বামীর ঘুম ভেঙে যাবে। তখন এই লোককে মায়া ধরে বেঁধেও রাখতে পারবে না ঘরে। কাজের ব্যস্ততায় চলে যেতে চাইবে, যেটা মায়া এই মুহূর্তে চায় না। মায়া চাই হৃদ আরো কিছুক্ষণ ঘুমাক, অন্তত মায়ার শ্বশুর শাশুড়ি যতক্ষণ না পর্যন্ত চলে যায় ততক্ষণ পর্যন্ত এই লোক ঘুমাক। মায়া হাতে পর্দাটা ছেড়ে ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের উন্মুক্ত পিঠের দিকে। খানবাড়ি ভর্তি মেহমান হলেও কেউ এই সাত সকালবেলা ঘুম থেকে ওঠে না, গোটি কয়েকজন মানুষ ছাড়া। সামনে নির্বাচনের ব্যস্ততায় খানবাড়ির ছেলেদের সকাল সকাল বেরিয়ে যেতে হয় বলে আজকাল সুফিয়া খান ও হেনা খান আর মায়ার সঙ্গে ভরে ওঠেন। কিন্তু বিগত দুদিন যাবৎ মায়ার রাতে ঘুম কম হয় বলে মায়াকে দিনেও সময় নিয়ে ঘুমাতে হয়। মায়ার রাতে জাগার কারণটা অবশ্য হৃদ নিজেই। না হৃদ নিজে ঘুমায় আর না মায়াকে রাতে ঘুমাতে দেয়। শেষ রাতে দুজন ঘুমাতে দিয়ে হৃদের এত বেলা অবধি শুয়ে থাকার কারণ। আর নয়তো হৃদ সবসময়ের মতোই 7টা নাগাদ ঘুম থেকে উঠে যেত। অথচ সেই হৃদ বিগত দুদিন যাবৎ শত ব্যস্ততা মাথার উপর রেখেও সে দিব্যি নিদ্রা ব্যস্ত থাকে অনেক বেলা অবধি। মায়া হাতে পর্দাটা ছেড়ে এগোলো হৃদের দিকে। বলিষ্ঠ দেহে হৃদ উপুর হয়ে বালিশের উপর মাথা রেখে ঘুমিয়ে। হৃদের শক্তপোক্ত পিঠে বেশ কিছু আপত্তিকর দাগ মায়ার চোখে পড়তেই মায়া হৃদের পিঠের উপর ঝুঁকে গেল। আলতো হাতে হৃদের পিঠে স্পর্শ করে মায়া সেখানটাই ঠোঁট ছোঁয়ালো। হৃদের শরীরের স্মেল বরাবরই মায়াকে ভীষণ টানে। মায়া মনোমুগ্ধকরের মতো হৃদের উন্মুক্ত পিঠের পরপর বেশ কয়েকবার ঠোঁট ছুঁয়ে উঠল উপরে। হৃদের গালে শব্দ করে চুমু খেয়ে কানে কানে ফিসফিস করে বলল, আমার খুব পছন্দের মানুষ আপনি নেতা সাহেব।
আপনাকে পেয়ে দুনিয়াটা আমার স্বর্গ সুখের মনে হয়। আপনি শুধু আমার সঙ্গী নন, আমার সোলমেটও। আপনাকে ভীষণ ভালোবাসি আমি। আই লাভ ইউ আমার নেতা সাহেব। কথাটা বলেই মায়া হৃদের কানে চুমু খেয়ে উঠে দাঁড়ালো। খুব স্বাভাবিকের ন্যায় চলে যেতে চেয়ে পিছন ঘুরতেই হৃদ দক্ষ হাত বাড়িয়ে তৎক্ষণাৎ মায়ার চুলের বেনি টানতে মায়া মৃদু চিৎকার করে খেই হারিয়ে পড়ল হৃদের উপর। হৃদ তৎপর করে মায়াকে টানলো নিজের বাহু বেষ্টনীর ভেতর। দুহাতে মায়াকে চাপটে জড়িয়ে ধরে মায়ার গলায় মুখ ডোবাতে মায়া ছটফট করে উঠল নিজেকে ছাড়াতে চেয়ে। হৃদ ঘুমন্ত গলায় বিরক্তির রেশ টেনে বলল,